বন্ধুরা, কিডস ইউনিভার্সিটি সহজভাবে বুঝে শিখি আজকের আলোচনায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছিলাম পঞ্চম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে। এটা আমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব সমতুল্য ভগ্নাংশ কি এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি, এবং সমতুল্য ভগ্নাংশ ও সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কখন ব্যবহার করি, কেন ব্যবহার করি। তোমরা সবাই রেডি? হ্যাঁ, রেডি। ঠিক আছে, আমরা প্রথমে সমতুল্য ভগ্নাংশ বলতে কি বোঝায় সেটা বোঝার চেষ্টা করি। সমতুল্য ভগ্নাংশ নামটা কি? সমতুল্য ভগ্নাংশ। ভগ্নাংশ সম মানে কি? সম মানে কি? সম মানে সমান, সমান। আর তুল্য মানে তুলনা করে যেটা পাওয়া যায় বা যেটাকে তুলনা করা যায়। তাহলে সমতুল্য মানে কি? তুলনা করে যেটাকে সমান পাওয়া যায়। সমতুল্য মানে কি? তুলনা করে যেটাকে সমান পাওয়া যায়, অথবা তুলনা করলে যেটা পরিমাণে সমান হয়। সমান হয়, হ্যাঁ। তুলনা করে বা কম্পেয়ার করে দেখলে পরিমাণে যেটা সমান হয় সেটাকে সমতুল্য বলে। তাহলে আমরা কথা বলতেছি আজকে কি নিয়ে? সমতুল্য ভগ্নাংশ নিয়ে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে আছে একটা বিস্কিট আছে, তাই না? এই বিস্কিটটাকে দুই টুকরা করা হলো। কয় টুকরা করেছি আমরা? দুই টুকরা। দুই টুকরা থেকে তোমার বন্ধু এক টুকরা নিয়ে নিল। বিস্কিটটা কয় টুকরা করা ছিল? দুই টুকরা। দুই টুকরা থেকে বন্ধু নিল এক টুকরা। তাহলে তুমি কি লিখবা? বন্ধু কতটুকু নিল? 2 ভাগের 1 ভাগ নিয়ে নিল। হ্যাঁ, আমরা আগের ক্লাসে যেটা শিখেছি সেটা হলো বিস্কিটটাকে সব মিলে যত ভাগ করা হবে সেটা লিখতে হবে নিচে, আর বন্ধু যতটুকু নিল সেটাকে লিখতে হবে উপরে। তাহলে বন্ধু কতটুকু বিস্কিট নিল? বন্ধু 2 ভাগের 1 ভাগ বিস্কিট নিল। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস দেখি। এখানেও আমরা একটা বিস্কিট দেখতেছি। এই বিস্কিটটা কয় ভাগ করা আছে? 4 ভাগ। 4 ভাগ করা আছে। 1 2 3 4 4 টুকরা করা আছে। এখান থেকে তোমার বন্ধু কি করলো? এক টুকরা 2 টুকরা নিয়ে নিল। কয় টুকরা নিল? 2 টুকরা। তাহলে বন্ধু কতটুকু নিল? আমরা কি লিখবো? 4 ভাগের 2। নিচে 4 কেন লিখেছো? কারণ 4টা ভাগ করা আছে। উপরে 2 লিখছি কারণ বন্ধু 2টা ভাগ নিছে। হ্যাঁ, বিস্কিটটা 4 ভাগ করা ছিল তাই আমরা নিচে 4 লিখেছি, আর বন্ধু 2 টুকরা নিয়েছে তাই আমরা উপরে 2 টুকরা লিখেছি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে লিখেছি কত? 2 ভাগের 1, আর এখানে কত লিখেছি? 4 ভাগের 2। ঠিক আছে, 2 ভাগের 1 আর 4 ভাগের 2 দেখতে কি সমান মনে হয়? না, সমান মনে হচ্ছে না। এখন আমরা বিস্কিটের দিকে তাকাই। এটা একটা বিস্কিট, এটাও একটা বিস্কিট। আমরা দেখলেই বুঝতেছি যে এখানে বন্ধু যে পরিমাণ নিয়েছে এখানেও কিন্তু বন্ধু সেই পরিমাণে নিয়েছে। হ্যাঁ। আমরা দেখে বুঝতেছি এখানে অর্ধেক বিস্কিট নিয়েছে বন্ধু, এখানেও সব মিলে অর্ধেক বিস্কিটই নিয়েছে। তাহলে এখানে যেটুকু নিয়েছে এখানেও সেইটুকু নিয়েছে। তাহলে এই বাক্স থেকে যে পরিমাণ নিয়েছে এই বাক্স থেকেও তো সে পরিমাণে নিল। তাহলে এখানকার পরিমাণ আর এখানকার পরিমাণ দুটা সমান নাকি অসমান? সমান। সমান। মানে সমান। তাহলে কি হলো? আসলে বিস্কিট নিচে সমান পরিমাণে, এখান থেকে যে পরিমাণে নিল এখান থেকেও সে পরিমাণেই নিল, কিন্তু আমরা লিখে রাখছি অন্যরকম সংখ্যা দিয়ে। এখানে লিখছি 2 ভাগের 1, এখানে লিখছি 4 ভাগের 2। তাহলে কিভাবে হলো? তাহলে নিশ্চয় 2 ভাগের 1 বলতে যতটুকু বোঝায় 4 ভাগের 2 বলতেও ঠিক ততটুকুই বোঝায়। অর্থাৎ 2 ভাগের 1 আর 4 ভাগের 2 এই দুইটা পরিমাণে সমান। পরিমাণে সমান না? হ্যাঁ, সমান। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিতে পারি।
তাহলে কয়টা ভগ্নাংশ হলো আমাদের? একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ। দুইটা ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশ কি পরিমাণে সমান? হ্যাঁ, সমান। হ্যাঁ, দুইটা ভগ্নাংশ যদি পরিমাণে সমান হয়ে যায় তখন আমরা বলি সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ। এই দুইটা কি আসলেই সমান? হ্যাঁ, এই যে বিস্কিটের দিকে তাকাইলে আমরা বুঝি যে সমান। হ্যাঁ। আমরা একটা অন্যরকম উদাহরণ দিই এটা বোঝার জন্য। তুমি যদি সকালবেলায় রোদে দাঁড়াও, তোমার ছায়ার দিকে কখনো তাকিয়েছো? হ্যাঁ, ছায়াটা কিন্তু একটু লম্বা সকালবেলায়। হ্যাঁ, হ্যাঁ। আবার যখন দুপুর হলো তখন যদি রোদে দাঁড়াও তখন তোমার ছায়াটা কিন্তু ছোট হয়ে যায়। হুম। দেখছো কখনো? না, কারণ আমি দুপুরে বাইরে বের হই না। আচ্ছা, বের হইলে কখনো দেখে নিও। সকালবেলায় তোমার ছায়াটা লম্বা আর দুপুরবেলায় তোমার ছায়াটা ছোট। ছোট। হ্যাঁ। আচ্ছা, ছায়া কখনো ছোট হচ্ছে, কখনো বড় হয়ে যাচ্ছে। তুমিও কি ছায়ার সাথে সাথে একবার বড় একবার ছোট হয়ে যাও? না। তুমি কিন্তু সবসময় সমান, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এখানেও আমরা ভগ্নাংশ দিয়ে লিখতেছি, কখনো ছোট সংখ্যা দিয়ে লিখতেছি, কখনো বড় সংখ্যা দিয়ে লিখতেছি, কিন্তু পরিমাণে দুইটা আসলে সমান। বিস্কিটের পরিমাণ সমান। তোমার ছায়া যেমন একবার ছোট হয় একবার বড় হয়, কিন্তু তুমি একই লোক। এখানেও ছোট সংখ্যা দিয়ে লিখি আর বড় সংখ্যা দিয়ে লিখি, পরিমাণে কিন্তু সমান। হ্যাঁ। তাহলে দুটো ভগ্নাংশের মান, অথবা আমরা আপাতত বলবো পরিমাণ, পরিমাণে দুটো ভগ্নাংশ যদি সমান হয়ে যায় তখন আমরা বলবো কি? কি বলবো? সমতুল্য ভগ্নাংশ। হ্যাঁ, সমতুল্য ভগ্নাংশ বলবো। তুমি কি সমতুল্য ভগ্নাংশ আরো বানাইতে পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা, দেখো তো, এখানে 2/1। হ্যাঁ, এটার সমতুল্য ভগ্নাংশ 4/2। হ্যাঁ। আরেকটা বলতে পারবো এরকম সমতুল্য ভগ্নাংশ? 5/1, 10/1। আচ্ছা, ওটা কি 2/1 সমতুল্য হবে কি না? ও 2/1। 1 সমতুল্য। আচ্ছা, সমতুল্য ভগ্নাংশ বানানোর কিন্তু নিয়ম আছে। কে? আমরা একটু দেখি। সমতুল্য ভগ্নাংশ বানায় গুণ করে অথবা ভাগ করে। দেখো, আমরা দেখাচ্ছি। এখানে 2/1 ছিল। হুম। কি ছিল? 2/1। আমি এখানে 2/1 লিখছি লাল কালিতে। 2/1 লিখছি না? হ্যাঁ। কোনো ভগ্নাংশকে যদি তুমি একই সংখ্যা দিয়ে, এখানে কি 2 একই সংখ্যা না? হুম। একই সংখ্যা দিয়ে যদি উপরে এবং নিচে গুণ করো, গুণ করে যেটা পাবা সেটার মান আগেরটার মানের সমান থাকে, সেই জন্য এটাকে এটার সমতুল্য ভগ্নাংশ বলা যাবে। তাহলে কি বুঝলাম? আমরা এখানে 2/1 ছিল, গুণ করে বানিয়ে ফেলছি কত? 4/2। 2। হ্যাঁ, 2/1 আর 4/2 দুইটা তো সমতুল্য। হ্যাঁ। কিভাবে বানাইলাম? উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করে। তাহলে কি তুমি আরেকটা বানিয়ে দিতে পারবে এরকম? হ্যাঁ। যদি তুমি 3 দিয়ে গুণ করো, উপরে নিচে কত হবে? না, 4/2 এর সমতুল্য হবে 4/8। 4/8। কিভাবে? 2 দিয়ে গুণ করছি। তাহলে 8/4। হ্যাঁ? নিচে কত হবে তখন? 8/4, মানে 8/4। হ্যাঁ, আমরা আরেকটা বানাই দেখি তো সমতুল্য ভগ্নাংশ। আরেকটা বানাই দেখি। দেখো, এখানেও 2/1 ছিল, তাই না? হ্যাঁ। সেটাকে আমরা কত দিয়ে গুণ করতেছি? উপরে আর নিচে 3 দিয়ে। 3 দিয়ে গুণ করে কত পাইলাম? 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে 2/1 এখন ছায়ার মতো লম্বা হয়ে গেল কত? 6/3। 6/3। কিন্তু 6/3 এবং 2/1 দুটা আসলে পরিমাণে সমান। তাই 2/1 এবং 6/3 এটা সমতুল্য ভগ্নাংশ। আরেকটা বানাইতে পারবা 2/1 দিয়ে? 2/1 দিয়ে? হ্যাঁ, পারবো। কত হবে? যদি 4 দিয়ে গুণ করতাম আমি এখানে? 8/4। 8/4। এই যে 8/4 হলো। 2/1 ছিল, আমরা উপরেও 4 দিয়ে গুণ করলাম, নিচেও 4 দিয়ে গুণ করলাম। আরেকটাও যদি বানাতে চাই তাহলে হবে 16/8। হ্যাঁ, 16/8। তাহলে কি তুমি গুণ করে করে সমতুল্য ভগ্নাংশ বানাইতে পারবা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কয়টা সমতুল্য ভগ্নাংশ বানাইছি এখানে? 2/1 কে 4/2 বানাইছি একবার, দেখো 4/2।
আরেকবার বানাইছি 6/3, এই যে 6/3, আরেকবার বানাইছি 8/4। কিন্তু চেহারাতে যতই ভিন্ন রূপ হোক না কেন এটার পরিমাণ, সবগুলার পরিমাণ কিন্তু সমান। সমান, হ্যাঁ। সেই জন্য আমরা সমান চিহ্ন দিয়েছি। চেহারা কি একই? এটা চেহারা আর এটা চেহারা কি একই রকম? না, কিন্তু পরিমাণের দিক থেকে সমান। হ্যাঁ। তাহলে 2/1 যে কথা, 8/4ও একই কথা, কারণ এরা সমতুল্য ভগ্নাংশ। 2/1কে 4 দিয়ে গুণ করে এটা বানাই ফেলছে, আবার 2/1কে 3 দিয়ে গুণ করে এটা বানাইছে, 2/1কে 2 দিয়ে গুণ করে এটা বানাইছে। যেহেতু একই সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে উপরে এবং নিচে, সে কারণে চেহারা পাল্টিয়ে গেলেও পরিমাণ কিন্তু পাল্টায় নাই, পরিমাণ কিন্তু সমান। এই যে এখানে হ্যাঁ। পরিমাণ সমান না, হ্যাঁ, এরকম। সেই জন্য এরা সমতুল্য ভগ্নাংশ। তাহলে কি আমরা বুঝলাম, গুণ করে সমতুল্য ভগ্নাংশ বানানো যায়, তাই না? হ্যাঁ। সমতুল্য ভগ্নাংশ তাহলে কাকে বলবো? যেসব ভগ্নাংশের মান সমান মান সমান কিন্তু চেহারা অন্যরকম। কিন্তু চেহারা অন্যরকম, সেগুলাকে সমতুল্য ভগ্নাংশ বলে। তাছাড়া চেহারা একই রকম উদ্ভব হইতে পারে। চেহারা একই রকম হলে তো একই হয়ে গেল। হ্যাঁ। তাহলে কি আমরা কি গুণ করে সমতুল্য ভগ্নাংশ বানাইতে পারি নাকি? হ্যাঁ, পারি। কিভাবে গুণ করবা? শুধু নিচে গুণ করবা না শুধু উপরে? উপরেও নিচেও একই সংখ্যা দিয়ে না ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে? একই সংখ্যা দিয়ে। তুমি যদি ভিন্ন সংখ্যা দিয়ে গুণ করো তাইলে কিন্তু আর পরিমাণ সমান থাকবে না, তখন আর সমতুল্য হবে না। গুণ করতে হবে কি দিয়ে? একই সংখ্যা দিয়ে। একই সংখ্যা দিয়ে। আচ্ছা, আর কোন নিয়মে কি সমতুল্য ভগ্নাংশ বানানো যায়? ভাগ দিয়ে, তুমি বলছিলে। হ্যাঁ, ভাগ দিয়েও বানানো যায়। তাহলে আমরা এবার দেখি ওটা। আমরা এখানে দেখলাম কি গুণ করে সমতুল্য ভগ্নাংশ বানানো যায়। এবার আমরা ভাগ দিয়ে। আর এক রকম দেখি। এটা কি একটা পিজা। পিজা? কয়টা ভাগ করা আছে এখানে দেখি তো। গুনি 1টা 2টা 3টা 4টা 5 8টা। 6 7 8টা টুকরা করা আছে। আচ্ছা, এই 8 টুকরা থেকে তোমার বন্ধু যদি উপরে 4টা টুকরা নিয়ে যায়, তাহলে তুমি এখানে কি লিখবা? বন্ধু নিল কত 8 টুকরা? ভাগের 4। 8/4। কেন নিচে 8 লিখছো? কারণ 8টা ভাগ করা ছিল, তখন উপরে 4 রাখছি কারণ 4টা ভাগ নিয়ে নিছে। হ্যাঁ, এবার খেয়াল করো, যদি এরকম হয় যে আমরা এখানে এই দাগগুলা যদি ভুলে যাই, এই দাগগুলা যদি মনে না রাখি, ভুলে যাই এত টুকরা করা হয় নাই, এটাকে শুধু মাঝখান দিয়ে এরকম একটা কাটা দেয়া হয়েছিল, তাহলে পিজাটা কয় টুকরা হলো? নিচে 1 টুকরা আর উপরে উপর 1 টুকরা। কয় টুকরা হলো? 2 টুকরা। এখান থেকে যদি বন্ধু উপরের টুকরাটা নিয়ে যায়, তাহলে তুমি কি লিখবা? 2 ভাগের 1। বন্ধু পিজা নিল 2/1 অংশ, তাই না? হ্যাঁ। কেন 2 লিখলাম? কারণ দুইটা 1 ভাগ টুকরা করা ছিল। 2 টুকরা 2 টুকরা করা ছিল, হ্যাঁ। আর বন্ধু 1 টুকরা নিল, সেজন্য আমরা 2/1 লিখেছি। হ্যাঁ। আগের মতো এবার এটার দিকে তাকাই, দুইটার দিকে পরিমাণে কি দুইটা সমান? হ্যাঁ। এখানেও অর্ধেক পিজা নিল, যদি 8/4 4 টুকরা নিয়েতে অর্ধেক নেওয়া হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তাহলে টোটাল পিজার, পুরো একটা পিজার এখানে নিল অর্ধেক, হুম। এখানে কতটুকু নিল? সেই এখানেও অর্ধেক। অর্ধেক। তাহলে আমরা বলতে পারি এখানে যতটুকু নিল এখানেও ততটুকু নিল, তাই সমান। হ্যাঁ, সমান। কিন্তু এটা চেহারা দেখো তো, 8/4, এটা চেহারা আর এটা চেহারা কি সমান আছে? না, সমান নাই, কিন্তু সমতুল্য দেখে। কিন্তু পরিমাণে তো সমান। হ্যাঁ, পরিমাণে সমান। তাই আমরা কি দেব? সমান চিহ্ন দেব। হ্যাঁ। এখন একটা জিনিস কি তুমি খেয়াল করছো, এর আগে যে সমতুল্য বানাইছো, গুণ করার পরে চেহারা বড় বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ। 2/1 থেকে 4/2 হলো, চেহারার দিক থেকে বড় হলো। 3 ভাগের 6, 3 এ, ভাগের 6 ভাগের 6 3 থেকে হলো। 8 ভাগ, হ্যাঁ 8 ভাগের 4, আবার তারপরে হচ্ছে 16 ভাগের 8। হুম। আর এখানে কি হচ্ছে দেখো তো, এখানে প্রথমে চেহারাটা বড়, এখন হয়ে যাচ্ছে কি আস্তে আস্তে চেহারা ছোট, হুম। কিন্তু পরিমাণ কি ছোট হচ্ছে? হুম। পরিমাণ ছোট হচ্ছে না, পরিমাণ সমানই থাকতেছে। হুম। তাহলে এটার পরিমাণ আর এটার পরিমাণ যেহেতু সমান, তাহলে এই দুইটা কি সমতুল্য ভগ্নাংশ? হ্যাঁ। তাহলে এরাও সমতুল্য ভগ্নাংশ।
তুমি কি আইডিয়া করতে পারো এখানে এটা আর এটা সমতুল্য কি দিয়ে বানাইছে? ভাগ দিয়ে, ভাগ দিয়ে। আমরা লিখে দেখি। কারণ বড় থেকে ছোট হচ্ছে। পরিমাণ কি চেঞ্জ হচ্ছে? না, না। তাহলে ছিল 8/4। দেখো এটাকে উপরে এবং নিচে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে 4কে ভাগ করলাম 2 পেলাম, 2 দিয়ে 8কে ভাগ করলাম 4 পেলাম। তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ যেহেতু করেছি, তাহলে চেহারা চেঞ্জ হয়েছে, কিন্তু পরিমাণ কি চেঞ্জ হয়েছে? না। তাহলে কি হলো? এটা এবং এটা দুইটা সমতুল্য ভগ্নাংশ, কারণ এদের মান সমান। সমান। আরেকটা বানাইতে পারবা নাকি? আমরা আরো একটা বানাই। দেখো 8/4 ছিল, 8/4। আমি কি করতেছি? উপরে এবং নিচে এবার 4 দিয়ে ভাগ করতেছি। একটু আগে 2 দিয়ে ভাগ করেছিলাম, এবার 4 দিয়ে ভাগ করতেছি। 4 দিয়ে হবে না? 3 দিয়ে যা 8কে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ করতেছি। 4 দিয়ে ভাগ করে কি পাচ্ছি? 4কে 4 দিয়ে ভাগ করে 1 পাইলাম, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 পাইলাম। কত হলো? 2/1। 2/1। তাহলে একই সংখ্যা দিয়ে যেহেতু ভাগ করলাম ভগ্নাংশটাকে, তাহলে মান কি চেঞ্জ হচ্ছে? না, মান চেঞ্জ হয় নাই। তাহলে কি হলো? এটার মান এবং এটার মান দুটো সমান। হ্যাঁ। তাহলে 8/4 এবং 2/1 এই দুইটা কি সমতুল্য? হ্যাঁ। সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমরা কয়টা সমতুল্য ভগ্নাংশ পাইছি এখানে? 3টা। 3টা। 8/4, 4/2, 2/1। তাহলে আমরা কয় রকমের সমতুল্য ভগ্নাংশ বানাইতে পারি? 2 রকম। কিভাবে কিভাবে? গুণ করে আর একটা ভাগ করে। গুণ করে এবং ভাগ করে। কখনো যদি চেহারা বড় করা লাগে করব, তখন কি দিয়ে গুণ করে বানাবো না ভাগ করে বানাবো? গুণ করে। আর কখনো যদি চেহারা ছোট করা লাগে? ভাগ করে। শুধু উপরেরটা ভাগ করবা না শুধু নিচেরটা? দুইটাই ভাগ করব। দুটোকেই ভাগ করতে হবে। একই সংখ্যা দিয়ে না ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে? একই সংখ্যা দিয়ে। একই সংখ্যা দিয়ে। যদি ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে বানাও, যেমন 6/5 আর একটা হচ্ছে 2/1। না যদি উপরে একরকম সংখ্যা দিলা, এই যে আবার নিচে একরকম সংখ্যা দিলা, তারপর ভাগ করলা, তাহলে কি মান সমান থাকবে? থাকবে না। উপরে যে সংখ্যা দিয়ে ভাগ করবা, নিচেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে মান সমান থাকবে। না হলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে, খিচুড়ি। তখন আর অঙ্ক সঠিক থাকবে না। তাহলে আমরা কি শিখলাম এখানে বলো তো? আমরা শিখেছি দুটো ভগ্নাংশের মান যদি সমান হয়ে যায়, তখন তাদেরকে সমতুল্য ভগ্নাংশ বলে। ঠিক আছে? 2/1 এবং 4/2 কি সমতুল্য? হ্যাঁ। 2/1 থেকে 4/2 কি গুণ করে বানানো যাবে না ভাগ করে? গুণ করে। গুণ করে বানানো যাবে। শুধু একটাকে গুণ করবা না উপরে নিচে দুটোকেই? দুটোকেই গুণ করব। বেশ, আমরা সমতুল্য ভগ্নাংশ কাকে বলে বুঝলাম। আর কি শিখলাম আমরা? ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল্য ভগ্নাংশ বানানো যায়। হ্যাঁ। লব কোনটা? লব তো ভুলে গেছি। লব কোনটা? উপরেরটা না লব নিচেরটা? নিচেরটা। না, লব উপরেরটা, হর নিচেরটা। হর নিচেরটা। তাহলে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা লাগবে। হ্যাঁ, না হলে হবে না। তারপরে আমরা আরো এক নিয়মে সমতুল্য ভগ্নাংশ বানানো শিখছি। সেটা কি? ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে সমতুল্য ভগ্নাংশ বানানো যায়। এই যে আমরা একই সংখ্যা দিয়ে লবকেও ভাগ করতেছি, হরকেও ভাগ করতেছি, ফলে চেহারা চেঞ্জ হলো। চেহারা চেঞ্জ হলেই কি পরিমাণ চেঞ্জ হয়? না, পরিমাণ চেঞ্জ হয় না। যেমন 8/4, 4/2 দুইটাই একই। দুইটা একই। তাহলে সমতুল্য ভগ্নাংশ কি আমরা বুঝছি? হ্যাঁ। গুড। এবার আমরা আজকে আরো একটা জিনিস শিখবো বলছিলাম, সেটা ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এবার যাই আমরা সেদিকে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর মানে কি? সমহর সমান। সম মানে সমান। হর কোনটা? উপরেরটা না নিচেরটা? নিচেরটা। তাহলে যদি তোমাকে কয়েকটা ভগ্নাংশ দেয়া হয়,
এবং তাদের নিচের সংখ্যাটা যদি সমান থাকে হুম। তখন তুমি কি বলবা তাদেরকে? সমূহ বিশিষ্ট ভগ্নাংশ। ভগ্নাংশ। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে আমরা একটু পড়ে দেখি। যেসব ভগ্নাংশের হর সমান, হুম। হরগুলো যদি সমান হয়, সমান হয় মানে বুঝলাম না। আমরা একটু পরে দেখব হর মানে নিচেরটা যদি সমান সমান থাকে কার সাথে সমান সমান? একটার সাথে আরেকটা, তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এই যে দেখো এখানে 8/5, 8/3, 8/6, 8/2, এদের হর কোনটা কোনটা বলো তো? এদের হল 8 8 8 8 8। সবগুলো কি সমান আছে? হ্যাঁ। এই যে হরগুলো যদি সমান হয়ে যায় তখন কি বলবো আমরা? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই সবগুলোর হর কি সমান? হ্যাঁ। তাহলে এদের নাম কি বলবো আমরা? সমহর বিশিষ্ট। ভগ্নাংশ। আচ্ছা, এবার আরেকটা দেখো তো। এটাও তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাই না? হ্যাঁ। না, কেন? কেন বলো, সুন্দর করে বলো। কারণ হরগুলো হইতেছে একই না। এখানে হর কত? 12, তারপরে এখানে 4, তারপরে এখানে 6, তারপরে এটাতে আবার 8। এগুলা কি সমান আছে? না। তাহলে এগুলা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে? না। না, হয় না। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে আমাদের কিন্তু একটা সুবিধা হয়, তুমি জানো? হ্যাঁ জানি। কি সুবিধা বলো তো দেখি। হ্যাঁ, তাহলে হইতেছে কোনটা বড় কোনটা ছোট এটা এমনিতেই বোঝা যায়। ঠিক বলেছো তুমি। কারণ যে সবগুলাই তো একই, বাস হইতেছে উপরের কয়টা ভাগ নেওয়া হয়েছে ওইটা অন্যরকম। হ্যাঁ, উপরেরটা দেখে তখন কোনটা বড় কোনটা ছোট বোঝা যায়। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে আমাদের সুবিধা হয়। শুধু যে কোনটা বড় কোনটা ছোট এটা বুঝতে সুবিধা হয় তা না, যোগ বিয়োগ এগুলা করতেও সুবিধা হয়। আমরা তেমনি। সামনের দিকে দেখব। আচ্ছা, আগে তাহলে বলো তো এখানে কোনটা বড় কোনটা ছোট বলতে পারবা? 8/6 বড়। 8/6 বড় কিভাবে বুঝলা? কারণ শুধু যে- উপরের গুলা দেখলেই হবে এখন, তাই না? হ্যাঁ। কেন? নিচের সবগুলা সমান আছে। হ্যাঁ, সেকেন্ড হবে 8/5, থার্ড আমরা হবে একবার সাজাই। তাহলে 8/3। ছোট থেকে বড় যদি আমরা সাজাইতে যাই তাহলে প্রথমে কোনটা লিখবো? 8/6। ছোট থেকে বড়। ছোট থেকে বড় হয়ে যায় 8/2। তাহলে আমরা প্রথমে 8/2 লিখলাম, 8/3। এরপর 8/3 লিখলাম, 8/5। 8/5 লিখলাম 8/6। এবং 8/6 লিখলাম। তুমি কি কেমনে বুঝছো এগুলা? কিভাবে বুঝছো? শুধু উপরেরটা শুধু দেখে? উপরের গুলা দেখে বুঝছি। তাহলে হরগুলো যদি সমান হয়ে যায় আমরা শুধু উপরের গুলো দেখেই বলতে পারি কোনটা বড় আর কোনটা ছোট। ছোট। এখন বলছে কি ছোট থেকে বড় এইভাবে সাজাইতে। তুমি যদি খাতায় জাস্ট এইভাবে লিখে দাও তাহলে টিচার কিন্তু তোমাকে নাম্বার দিবে না। মানে তুমি কি ঠিকমতো আর সাজাইছো? কুনি দিতে হবে। আচ্ছা, কোনই দিতে হবে, তাই না? কাকে কোনই মারবো? কাকে মানে এরো দিতে হবে। কোনর গুতা কাকে মারবো? কোন দিয়ে গুতা মারবো কাকে? ছোট থাকে না বড়টাকে? ছোটটাকে। ছোটটাকে সবসময়। ছোটরা কোনর গুতা খাবে? তুমি কি কোনর গুতা মারো স্কুলে? না। হ্যাঁ, না। আচ্ছা, তাহলে কোনর গুতা যদি না দিই তাহলে টিচার কিন্তু নাম্বার দিবে না। টিচারও কিন্তু কোনো দিয়ে গুতা মেরে দিবে। তাহলে আমরা কোনই দিয়ে গুতা মারতেছি কাকে? ছোটটাকে। ছোটটাকে কোনো দিয়ে গুতা মেরে দিলাম, তাহলে ছোট থেকে বড় হয়ে গেল। এখানে 8/2 হলো 8/3 চাইতে ছোট। এটা বড় এটা ছোট, তাই ছোটটাকে আমরা কোনো দিয়ে গুতা মারতেছি, হাতের কোনো দিয়ে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এবার এটাতে আসো দেখি। ওটা তো তুমি পারছো। এখানে কে বড় কে ছোট? এখানে ছোট থেকে বড়তে যদি সাজাইতে যাই এখন বলতে পারবা? এখন বুঝতে পারা খুব ঝামেলা, তাই না? 4/3 বড়। আচ্ছা, তুমি হয়তো অনুমান করে বলতেছো কিন্তু আসলে সঠিক বলতেছো কিনা সেটা বোঝা এখন একটু কঠিন, তাই না? হ্যাঁ, কিন্তু আমার মতে 4/3 বড়। আচ্ছা, আমরা দেখব। তাহলে যদি হরগুলো সমান না হয় তাহলে কোনটা বড় কোনটা ছোট বোঝাটা অনেক সময় মুশকিল হয়ে যায়, তাই না? সেই জন্য আমাদেরকে হিসেব করতে হয়। হিসেব কিভাবে করব?
আমরা ছোট থেকে বড় বুঝতে গেলে যেভাবেই হোক আমাদেরকে নিচের হরগুলো সমান করে ফেলতে হবে। কি করতে হবে? নিচের এই হরগুলোকে সমান বানিয়ে ফেলতে হবে। যদি এদের মতো এরকম সমান বানাইতে পারি তখন কোনটা ছোট কোনটা বড় আমরা খুব সহজে বুঝে যাব, তাই না? হুম। তাহলে আমরা যদি এরকম দেখি যে নিচের হরগুলো সমান নেই, হুম। অথচ টিচার আমাদেরকে বললো যে ছোট থেকে বড় করে সাজাও, তাহলে আমাদেরকে প্রথমেই কি করতে হবে? প্রথমে নিচের হরগুলোকে সমান বানিয়ে ফেলতে হবে। কিভাবে? হ্যাঁ, কিভাবে বানানো যায় সেটা আমরা দেখব। তাহলে কি করব? আমরা হরগুলোকে কি করব? সমান করব। হরগুলোকে সমান করে ফেলবো। হরগুলো যখন সমান হয়ে যাবে তখন আমরা এটার মতো দেখেই বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে হরগুলোকে সমান করব এ কথার অর্থ হলো এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানিয়ে ফেলবো। হুম। কি বানিয়ে ফেলবো? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে কখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে হবে? যখন কিছু ভগ্নাংশ থাকবে যাদের হরগুলো সমান নেই, অথচ টিচার আমাদেরকে বলল কোনটা ছোট কোনটা বড় বাছাই করার জন্য। হ্যাঁ। তখন আমরা কি করব? প্রথমে হরগুলোকে সমান বানিয়ে ফেলব, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানিয়ে ফেলবো এদেরকে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানানোর পরে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটা বড় আর কোনটা ছোট। ছোট। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাই কেমনে এটা তো জানি না, তুমি কি জানো? লসাগু করে। দেখি আমরা এদেরকে এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো। কাদেরকে? এদেরকে। যেগুলার হর সমান নেই হ্যাঁ। সেগুলাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো। বানাবো। যেমন 12, 4, 6, 8। নাও কিভাবে বানাবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ? আমরা অন্য পৃষ্ঠে লিখি তাহলে। হ্যাঁ। কত কত আছে? 12/5, 4/3, 6/4, 8/2। কেন সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে যাচ্ছি? কারণ এইভাবে দেখে আমরা বুঝতে পারি না কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ। সেজন্য আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো, তাহলে বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ। তাই আমি এই জিনিসটা আমাদের খাতায় নতুন করে লিখলাম এখানে। 12/5, 4/3, 6/4, 8/2 একই জিনিসটাই লিখলাম, তাই না? এখন এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে গেলে কি করতে হবে? এদের নিচে অর্থাৎ হরগুলো সবগুলা একই রকম সংখ্যা হতে হবে। হ্যাঁ। একই রকম সংখ্যা হতে হবে। যেটা আছে এটা থাকলে হয়তো চলবে না, অন্য সংখ্যা বানাই ফেলতে হবে। তার মানে সমতুল্য ভগ্নাংশ বানাইতে হবে। এদেরকে কি বানাইতে হবে? সমতুল্য ভগ্নাংশ। হ্যাঁ, তুমি একটা ভগ্নাংশকে চেহারা চেঞ্জ করতে পারো কিভাবে? শুধু সমতুল্য ভগ্নাংশ দিয়ে, অন্য কোনোভাবে চেঞ্জ করলে হবে না। কোনো ভগ্নাংশের চেহারা পাল্টাবা কিভাবে? সমতুল্য ভগ্নাংশ দিয়ে। অন্যভাবে যদি তুমি চেহারা পাল্টাও তাহলে হবে না। তাহলে সমতুল্য ভগ্নাংশ তুমি বানাইতে পারো কিভাবে? আমরা একটু আগে বলেছিলাম 2 ভাবে। কিভাবে? গুণ করে অথবা ভাগ করে, হ্যাঁ। নাকি যোগ বিয়োগ করে? না। যোগ বিয়োগ করলেই কিন্তু হবে না। হ্যাঁ। তাহলে আমরা এদেরকে সমতুল্য বানিয়ে দেখব যে এদের হরগুলা সব সমান হয় কিনা। আমরা সমতুল্য ভগ্নাংশ বানানোর চেষ্টা করতেছি। প্রথমে এটার সমতুল্য বানাইতে যাইলাম, উপরে 2 দিয়ে গুণ করলাম, নিচে 2 দিয়ে গুণ করলাম। হুম। তাহলে এটার একটা সমতুল্য ভগ্নাংশ বাইরে হবে এখান থেকে। নিচে কত হবে বলো তো? 12 দুগুণে 24 হয়ে যাবে। 24। হ্যাঁ। 24 হবে। এবং উপরে হবে 10। তাহলে আমরা কি প্ল্যানিং করলাম? যে সবগুলার নিচে আমরা 24 বানাবো। হ্যাঁ। কি বানাবো? সবগুলার নিচে 24 এটার নিচেও 24 বানাবো, এটার নিচেও 24 বানাবো, এটার নিচেও 24 বানাবো, এটার নিচেও 8কে 24 বানিয়ে দেব। হ্যাঁ। সবগুলার নিচে আমরা 24 বানিয়ে দেব। হুম। ঠিক আছে, 24 বানাইতে গেলে এখানে 12কে কি করলে 24 হবে? 2 দিয়ে গুণ করলে 24 হবে। হ্যাঁ। তাহলে নিচেরটাকে যেহেতু তুমি 2 দিয়ে গুণ করতেছ,
উপরেরটাকেও যদি 2 দিয়ে গুণ না করো তাহলে কি সমতুল্য থাকবে? থাকবে না, তখন কিন্তু পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, তাইলে অঙ্ক ভুল। সেজন্য আমরা কি করব, নিচেরটাকে যেটা দিয়ে গুণ করব উপরেরটাকেও সেটা দিয়ে গুণ করব। তাহলে এটার নিচে আমাদের কত হবে এখন? 24। ঠিক আছে, ভালো বলছো। এখন এটার নিচে 24 বানাইতে গেলে কি করতে হবে? এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করতে হবে। শুধু নিচেরটা গুণ করবা না উপরেরটাও? উপরেরটাও। দুটোকে, তাই আমরা 6 দিয়ে গুণ করতেছি, নিচেরটাকেও 6 দিয়ে, উপরেরটাকেও 6 দিয়ে। এটাকে কি করব? কত দিয়ে গুণ করলে 24 হবে? 4 দিয়ে গুণ করব, তাই আমরা নিচেও 4 দিয়ে গুণ করতেছি, উপরেও 4 দিয়ে গুণ করতেছি। এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 আটা 24, নিচেও 3, উপরেও 3। তাহলে এটার ভ্যালু আর এটার ভ্যালু, এটার পরিমাণ আর এটার পরিমাণ কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ। না, কারণ সমতুল্য যে। হ্যাঁ। একই সংখ্যা দিয়ে গুণ করতেছি যে। হ্যাঁ। চেহারা চেঞ্জ হচ্ছে কিন্তু পরিমাণ চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ। সমতুল্য ভগ্নাংশের চেহারা চেঞ্জ হয়, পরিমাণ কিন্তু চেঞ্জ হয় না। তাহলে আমরা গুণের কাজটা শেষ করি। দেখো তো, উপরে 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 3 6 18, 7 6 24, 7 4 16, 7 6 24, ঠিক আছে নাকি? 3 দুগুণে 6, 3 8 24। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই সবগুলা কি হলো বলো তো এখন? দেখো, 12 ভাগের 5 আর 24 ভাগের 10, এই দুইটা কিন্তু সমতুল্য ভগ্নাংশ। হ্যাঁ। কেন? কারণ আমরা 2 দিয়ে যে দুটোকে গুণ করেছি। হ্যাঁ। এখানে 4 ভাগের 3 যে কথা, 24 ভাগের 18 একই কথা। চেহারা ভিন্ন হলেও পরিমাণ সমান, কারণ আমরা সমতুল্য ভগ্নাংশ দিয়ে এসেছি। এটার সমতুল্য তাহলে কত? 24 ভাগের 16। এটার সমতুল্য কত? 24 ভাগের 6। হ্যাঁ, 24 ভাগের 6। এখন দেখো তো, নিচে সবগুলা কি 24 হলো? হ্যাঁ, হলো। সবগুলার হর কি সমান হলো? হ্যাঁ, হলো। তাহলে এরা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ? হ্যাঁ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। এখন কি তুমি বলতে পারবা কোনটা বড় কোনটা ছোট? একদম লাস্টেরটা ছোট। এখন শুধু আমরা উপরেরটা দেখেই বলতে পারবো কি বড় কি ছোট, তাই না? সেকেন্ডটা হবে আমরা লিখবো কি, যেহেতু 6 চেয়ে 10 বড়। হ্যাঁ। এই যে 6 ছিল, 10 ছিল, 6 এর চাইতে 10 বড়। 10 এর চেয়ে কি বড়? 16 বড়। 16 চেয়ে কে বড়? 18 বড়। তাহলে যেটার উপরে 6 আছে সেটা সবার ছোট, তারপরে যেটার উপরে 10 আছে সেটা আসবে, তারপরে যেটার উপর 16 আছে সেটা আসবে, তারপর যেটার উপর 18 আছে সেটা আসবে। তাহলে আমরা কি শুধু উপরের দিকে তাকাইলাম না? উপরেরটা, উপরের গুলোকে অর্থাৎ লবগুলোকে দেখেই বুঝতে পারতেছি কে বড় কে ছোট। তাহলে আমরা এখন কি লিখবো? সুতরাং এবার কেমন হলো এখান দিয়ে বুঝলাম না তো। এখানে তো 6 ছিল, আমি 8 ভাগের 2 কেন লিখলাম? 6 ছিল কোনটাতে? এটাতে। কারণ আমরা বড় থেকে ছোট একবার বানাই ফেলেছি, আর বানাইতে হবে না আমাদের। হ্যাঁ, খেয়াল করো, এখানে আমরা 8 ভাগের 2 কেন লিখেছি? এখানে তো 6 আলাটা লেখার কথা ছিল, 6 আলাটাকে এটা লেখার কথা ছিল। হ্যাঁ। আমরা তো ওভাবেই সাজাইছি না? তাহলে যেটার উপরে 6 আছে সেটা এখানে লেখার কথা ছিল, কিন্তু আমি তো লিখি নাই। কেন? 6 আছে কোনটা? এটা। এটা তো সমতুল্য ভগ্নাংশ কার? এটার। তোমাদের বইতে তো শুধু এটা লিখছি, এটা তো লেখা নেই। সেই জন্য আমরা বইতে যেটা আছে অরিজিনাল সেটা লিখছি। এখানে 8 ভাগের 2। তাহলে এখানে 10 আছে, 10 এর জায়গায় কোনটা লিখবো? 10 আছে 12 ভাগের 5। 10 আছে এটাতে, এটা আসছে এখান থেকে, তাহলে আমরা লিখবো 12 ভাগের 5। তারপরে 16 হইতেছে 6 ভাগের 4। 6 ভাগের 4। তারপরে 18 হইতেছে 4 ভাগের 3। হ্যাঁ, তাহলে আমরা যে সাজাইলাম ছোট থেকে বড়র দিকে, সবার চেয়ে বড় কি হলো? 4 ভাগের 3। হ্যাঁ, এ গুতা মারতেছে একে, ছোটটাকে, তার মানে এর চাইতে এ ছোট, 6 ভাগের 4। তারপরে ছোটকে 12 ভাগের 5, তার চাইতে ছোটকে 8 ভাগের 2। আমি ঠিক ছিলাম, 4 ভাগের 3 হইতেছে 4 ভাগের 3 হলো সবার চেয়ে বড়টা। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করলাম? এই অঙ্কটা করতে গিয়ে আমরা প্রথমে দেখছি যে নিচের হরগুলো সমান নাই। হরগুলো সমান না থাকাতে আমরা আসলে বুঝতেছিলাম না কোনটা বড় হবে কোনটা ছোট হবে। যদি না বুঝি তবে সাজাবোই বা কিভাবে? সেই জন্য আমরা কি করছি, প্রথমে সমতুল্য ভগ্নাংশের নিয়ম দিয়ে
এদের সমতুল্য ভগ্নাংশ বানিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ। সমতুল্য ভগ্নাংশ বানিয়ে এমনভাবে বানাইছি সমতুল্য ভগ্নাংশ যাতে নিচে সবার সমান সমান থাকে। হ্যাঁ। এতে কি হলো, হরগুলো সমান হয়ে গেছে। হর সমান হওয়াতে এরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। হ্যাঁ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হওয়ার পরে আমরা বুঝতে পারলাম কে বড় আর কে ছোট, আর কে সেভাবে ছোট, হ্যাঁ। সাজিয়ে দিলাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানো? সমস্যাটা ধরতে পারে না, খেয়াল করো, বলি, এদিকে আসো। বল, বলো। এখানে আছে কি 12/5, 4/3, 6/4, 8/2। আমি কি করছি, সবার নিচে কত বানাইছি? 24 বানাই। 24। আমি কি করে বুঝলাম যে নিচে 24 বানাবো? 100 তো বানাইতে পারতাম নিচে, তাই না? 50 তো বানাইতে পারতাম। অথবা তোমাকে যদি অঙ্কটা করতে দিতাম, তুমি সবার নিচে কত বানাইতে? এটা একটা ঝামেলা না? তাহলে একজন একরকম করে বানাইতে, তাই না? হ্যাঁ। একজন একরকম করে বানাইলে তাহলে তো হবে না। একটু অঙ্কটা একটু পর্যন্ত করার পর তখন বুঝতে পারবে যে ঝামেলা আছে, আর মিলতেছে না। তাহলে আমি কি করে হিসাব করলাম যে নিচে 24 বানাইলে কোনো ঝামেলা হবে না? কিভাবে হিসাব করলে? ওটাই তো আসল টেকনিক। কেন আমরা 24 বানাইলাম নিচে? এই যে কেন 24? সবার নিচে 24 কেন বানাইলাম? আমরা 24 না বানিয়ে 36 দিয়ে বানানোর চেষ্টা করতে পারতাম। তাছাড়া 1000। হ্যাঁ, 1000 দিয়ে। আসলে কত বানাইলে সবচেয়ে সহজে অঙ্কটা করা যাবে সেটা হিসাব করার একটা বুদ্ধি আছে। এটা কি শর্টকাট? হ্যাঁ, নিচে কত বানাইলে বা নিচে কত দিয়ে সমহর বানাইলে অঙ্কটা সবচেয়ে সহজে করা যাবে সেটা হিসাব করার একটা বুদ্ধি আছে। আমরা নিচে কি বানাইছি? 24। আমি মনে মনে এই 24টা কিভাবে হিসাব করছি জানো? কিভাবে? আমি দেখছি যে এদের নিচে কত কত আছে। এটার নিচে 12, এটার নিচে 4, এটার নিচে 6, এটার নিচে 8। নিচে যেগুলো আছে সেগুলোকে এখানে লিখছি মনে মনে, লিখে এদের আমি লসাগু করে ফেলছি। তুমি কি লসাগু করতে পারো? হ্যাঁ পারি, এবং প্রথমে বলছিলাম যে লসাগু হবে। তাহলে কি করতে হবে? যখনই এরকম কয়েকটা ভগ্নাংশ থাকবে যাদের হরগুলো সমান নেই, অথচ সমহর বিশিষ্ট হলে আমাদের জন্য সহজ হয়, তখন আমরা কি করব? সমহর করার চেষ্টা করব। সমহর করার যখন চেষ্টা করব তখন আমরা নিচে যেগুলো আছে সেগুলাকে অন্য জায়গায় একটু ছোট করে লিখে লসাগু বের করে ফেলব। সেই লসাগু যত আসবে সবার নিচে তত বানানোর চেষ্টা করব, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে এদের লসাগু 12, 4, 6, 8। এদের লসাগু করলে তুমি যদি খাতায় নিজে নিজে করো লসাগু হবে 24। আমি কিন্তু মনে মনে হিসাব করে দেখেছি 24, তাই আমি ডাইরেক্ট 24 বানানোর চেষ্টা করেছি। বুঝতে পেরেছ? তাহলে তুমি কি করবা? এরকম পরিস্থিতি আসলে তুমিও প্রথমে দেখবা যে এদেরকে সমহর বানানো দরকার কিনা। সমহর বানানো দরকার কিনা কখন বুঝবে? কখন? যদি টিচার বলে যে ছোট থেকে বড়র দিকে সাজাও বা বড় থেকে ছোটর দিকে সাজাও, তখন সাজাতে গিয়ে যদি দেখো যে হরগুলো সমান নেই, তখন তুমি সমহর বানাইতে যাবা। তাহলে সমহর বানাইতে গেলে কি লাগবে? তোমার লসাগু লাগবে। লসাগু যত আসবে সবার নিচে তত বানানোর চেষ্টা করবা। কিভাবে বানাবা? এই যে একই সংখ্যা দিয়ে গুণ করে অথবা কখনো কখনো ভাগ করেও এরকম বানানো যাবে। মনে থাকবে? মনে থাকবে। এবার তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি সেগুলাকে ছোট্ট করে বলি, আবার সেগুলাকে গুছিয়ে বলি। গুছিয়ে কি বলবো? গুছিয়ে বলবো কি, যদি কোনো ভগ্নাংশের কয়েকটা ভগ্নাংশের হর যদি সমান থাকে সেগুলাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। সমহর বিশিষ্ট ভগ্নাংশের শুধু উপরের গুলা দেখেই বোঝা যায় কে বড় কে ছোট। কিন্তু যদি এরকম অবস্থা হয়, অর্থাৎ হরগুলো সমান নেই, এখন তো কে বড় কে ছোট সেটা বুঝতে পারি না,
আরো একটা সমস্যা আছে, নিচের যদি হরগুলো সমান না থাকে তাহলে আমরা এদের যোগ এবং বিয়োগও করতে পারি না। তাহলে কি কি করতে পারি না? ছোট থেকে বড় সাজাইতে পারি না, পারি না, যোগ বিয়োগ করতে পারি না। বড় থেকে ছোট এভাবেও সাজাইতে পারি না। হ্যাঁ, তাহলে হর যদি সমান না থাকে এরকম ক্ষেত্রে যদি টিচার আমাদেরকে বলে যে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, অথবা টিচার যদি বলে যে হরগুলো সমান নেই, তুমি যোগ অথবা বিয়োগ করো, তখন আমাদেরকে প্রথমেই কি করতে হবে? লসাগু দিয়ে সমহর বানিয়ে ফেলতে হবে সবগুলোকে। কি করতে হবে? এদের লসাগু হিসেব করে এদেরকে সমহর বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ। তাহলে অঙ্কটা সহজ হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। সহজ হবে না, ভুল হয়ে যাবে। মনে থাকবে? দেখি এবার তুমি বলো তো, কখন তুমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবা? যখন যখন হইতেছে হরগুলো সবগুলো হইতেছে একই, মানে সেই হর। আচ্ছা, তখন কি সমহর বানাইবা? হ্যাঁ, কেন? আমরা তো এখানে এই যে সবগুলা সমান আছে, এটার তো সমহর বানাই নেই, আমরা বানাইছি এখানে। কখন আমরা সমহর বানাইছি? যখন নিচের হরগুলো হইতেছে অন্য অন্য রকম ছিল। মানে সমান নয়, হ্যাঁ, তখন সমহর বানাইছো। কেন বানাইছো সমহর? কি দরকার ছিল সমহর যেহেতু আমরা বড় থেকে ছোট, তাছাড়া ছোট থেকে বড়, তাছাড়া যোগ বিয়োগ করতে পারি। হ্যাঁ, যদি সমহর না বানাইতাম তাহলে কি ছোট থেকে বড় সাজাইতে পারতাম? না, কষ্ট হতো অনেক। যোগ বিয়োগ কি করতে পারতাম? না। না। তাহলে কি মনে থাকবে কখন হ্যাঁ। সমহর করতে হয়? হ্যাঁ, ঠিক আছে, তুমি যদি এটুকু ভালো করে বুঝে থাকো তাহলে এটা দিয়ে বা আমরা যেটুকু শিখেছি সেটা দিয়ে আগামী ক্লাসে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। এগুলা তোমাদের বইতে কোথায় আছে তুমি কি জানো? তোমাদের অঙ্ক বইয়ের 38 পৃষ্ঠায় আমরা আগামী ক্লাসে 1, 2 এবং 3 এই অঙ্কগুলা করব। এই অঙ্কগুলা করতে যা যা লাগবে আমরা সব এর মধ্যে শিখে গেছি। সব মিলে আগে দুটো ভিডিও এবং আজকের ভিডিও, এই 3টে ভিডিওতে আমরা সবকিছু শিখে শিখে গেছি। গেছি। যেটুকু শিখেছি সেটুকু দিয়ে আমরা 1, 2 এবং 3 নাম্বার এই অঙ্কগুলো সবগুলা করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আগামী ক্লাসে সবাই জয়েন করবা। হ্যাঁ, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।